আচ্ছা, আমরা তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন পড়ছিলাম এবং গতদিন আমরা পড়েছি যে U1CP এবং 1,1 বা আলফা এলিমিনেশন সম্বন্ধে আমরা পড়েছি। আজকে এবারে আমরা সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমরা কি পড়ব না, আমরা ওরিয়েন্টেশন ভার্সাস রিঅ্যাক্টিভিটি এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব। কি সেই জিনিসটা না, আমার যেমন ওরিয়েন্টেশন ভার্সাস রিঅ্যাক্টিভিটি। আচ্ছা, এই ব্যাপারটা কি না, দেখ আমরা প্রথমেই বলেছি যে রেট অফ দ্য ইটু রিঅ্যাকশন ডিপেন্ডস আপন লিভিং গ্রুপ, মানে লিভিং গ্রুপ যত ভালো হবে ইটু রিঅ্যাকশনের রেট তত ভালো হবে। তো লিভিং গ্রুপ ভালো বলতে আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম। এখন এখানে যদি আমরা একটা কংক্রিট এক্সাম্পল নিই, যে সে ফর এক্সাম্পল যদি আমরা হ্যালাইড গুলোর কথা বলি, ফ্লুরাইড মাইনাস থেকে ক্লোরাইড -2, ব্রোমাইড -2, আমার আয়োডাইড মাইনাস, যত যাব তত আমার লিভিং গ্রুপ অ্যাপটিটিউড বাড়বে এবং রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়বে। তাহলে আমি যদি একটা কমন টাইপ অফ সাবস্ট্রেটের কথা বলি যে বিটা ফিনাইল ইথাইল হ্যালাইড, বিটা ফিনাইল ইথাইল হ্যালাইড, এই সাবস্ট্রেটটার এক্স যদি এফ থেকে চেঞ্জ করে রিলেটিভ রেট অফ ইটু রিঅ্যাকশন কিভাবে ভ্যারি করে দেখ, তাহলে রিলেটিভ ইটু রিঅ্যাকশনের রেট এক্স যখন ফ্লোরিন তখন যদি হয় রেটটা 1, এক্স যখন হবে ক্লোরিন তখন হয় 70, যখন এক্স হবে ব্রোমিন তখন হয় 4.2 × 10⁻³ 4.2 × 10⁻³, যখন এক্সট্রা হয় আই তখন হয় 2.7 × 10⁻⁴। তাহলে এরকম ভাবে রেট অফ দ্য ইটু রিঅ্যাকশন বাড়ছে যখন আমার এই লিভিং গ্রুপটা ফ্লোরিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিনের দিকে যাচ্ছে। বেশ, এইটা একটা বক্তব্য আমাদের হলো। নেক্সট কি আমরা পড়েছি? নেক্সট আমরা বলেছি যে লিভিং গ্রুপ যদি গুড হয়, ফর গুড লিভিং গ্রুপ, তখন যদি কোন সাবস্ট্রেটে মাল্টিপল বিটা পজিশন অ্যাভেলেবল থাকে, মাল্টিপল বিটা পজিশন অ্যাভেলেবল হলে তখন সেট যে প্রোডাক্ট বা মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটাই হয় মেজর প্রোডাক্ট। ফর এক্সাম্পল 2-bromo-বিউটেন, এই মলিকুলটাকে সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করলে ব্রোমিনটা একটা গুড লিভিং গ্রুপ, এটাও বিটা পজিশন এটাও বিটা পজিশন, মানে মাল্টিপল বিটা পজিশন, দুটো বিটা পজিশন অ্যাভেলেবল, তাহলে দুটো প্রোডাক্ট হবে CH3 CH ডবল বন্ড CH CH3 প্লাস CH3 CH2 CH ডবল বন্ড CH2। এইটাকে বলেছিলাম আমরা সেট যে প্রোডাক্ট, আর এটাকে বলেছিলাম আমরা হফম্যান প্রোডাক্ট। এখানে সেট যে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে মেজর প্রোডাক্ট। তার কি কারণ না, করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল, CH3CH .H .OET del মাইনাস CH Br CH3। এই যে ট্রানজিশন স্টেট যার মধ্যে ইনসিপিয়েন্ট অ্যালকিন ক্যারেক্টার ডেভেলপ করেছে, সেখানে মোর নাম্বার অফ বিটা হাইড্রোজেন আছে, মোর নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন আছে, সো ইট ইজ মোর স্টেবল, সেই জন্যই এটা মোর স্টেবল। আর এখানে ট্রানজিশন স্টেট CH3 CH2 CH Br এই CH2 এই H এই OET এই ডেল মাইনাস এই ডেল মাইনাস, তাহলে ওখানে লেস নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। ফলে যদি এরকম করে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, এখান থেকে এরকমই একটা প্রোডাক্ট
আর এখান থেকে এরকমই একটা প্রোডাক্ট। এইটা হচ্ছে সেটজেব, এটা হচ্ছে হফম্যান, যার এটা হফম্যান, এটা সেটজেব। এইভাবে আমাদের ব্যাখ্যাটা ছিল বেসিক্যালি যে গুড লিভিং গ্রুপ যদি হয়, যদি মাল্টিপল বিটা পজিশন অ্যাভেলেবল হয়, তাহলে সেটজেবটা হবে মেজর প্রোডাক্ট। এবারে আমরা আসি যদি লিভিং গ্রুপটা ব্যাড হয়, if the living group are bad, then what will happen? তখন কিন্তু কেসটা পুরোপুরি উল্টো হয়, তখন অ্যাকচুয়ালি হফম্যান প্রোডাক্টটাই হয় মেজর প্রোডাক্ট। লিভিং গ্রুপ ব্যাড, লিভিং গ্রুপ ব্যাড, তখন কে হয় না হফম্যান প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। ব্যাড লিভিং গ্রুপ কারা না যে লিভিং গ্রুপটা মনে কর চার্জ বিয়ার করছে, চার্জ আছে, সে হচ্ছে গিয়ে ব্যাড লিভিং গ্রুপ। ধর এরকমই যদি আমরা একটা এক্সাম্পল নেই, CH3 CH2 CH NMe3 প্লাস এই CH3, এরকম একটা সাবস্ট্রেটকে বেস দিয়ে ট্রিট করলে তখন কিন্তু হফম্যান বা টার্মিনাল অ্যালকিনটাই হয় মেজর প্রোডাক্ট। কি কারণ? তখন কারণটা খুব ইন্টারেস্টিং। লিভিং গ্রুপটা যদি ব্যাড হয়, রিঅ্যাকশন গোজ ভায়া দা ফরমেশন অফ কার্ব অ্যানায়ন। ভালো করে ব্যাপারটা বুঝে নে কি এই ব্যাপারটা না, দেখ এই কার্বন, এইখানে লিভিং গ্রুপ, এই বিটা হাইড্রোজেন, লিভিং গ্রুপটা ভালো বলেই ইটু রিঅ্যাকশনে এই CH বন্ড ব্রেকিং আর Cl বন্ড ব্রেকিং একসাথে হচ্ছিল সাইমালটেনিয়াসলি, ফলে ট্রানজিশন স্টেটের মধ্যে একটা অ্যালকিন ক্যারেক্টার ডেভেলপ করছিল। কিন্তু লিভিং গ্রুপটা যদি ব্যাড হয় তাহলে এই বন্ডটা ভাঙতে চাইবে না, স্বাভাবিক কারণেই তখন CH বন্ডটা ভেঙে রিঅ্যাকশনটা শুরু হতে চাইবে, ফলে এরকম একটা নেগেটিভ চার্জ প্রথমে তৈরি হবে বিটা হাইড্রোজেনের উপরে। সো দা রিঅ্যাকশন গোজ ভায়া দা ফরমেশন অফ কার্ব অ্যানায়ন। ইটস লাইক আ U1CB রিঅ্যাকশন, একটা U1CB এর মতো রিঅ্যাকশনটা। তাহলে কি দাঁড়াচ্ছে? লিভিং গ্রুপ ব্যাড মানে রিঅ্যাকশন গোজ ভায়া দা ফরমেশন অফ মোর স্টেবল কার্ব অ্যানায়ন, মোর স্টেবল কার্ব অ্যানায়ন। তাহলে এই পজিশনটা আলফা, এটা বিটা, এটা বিটা। আমি যদি কার্ব অ্যানায়নের স্টেবিলিটির কথা বলি, এ পাশটা দিয়ে খেয়ে নিলে এই মাইনাস চার্জ NMe3 প্লাস এই CH3, আর ওই দিক থেকে গেলে CH2 CH CH2 মাইনাস NMe3 প্লাস। তাহলে এটা একটা 2 ডিগ্রি কার্বন আয়ন, এটা একটা 1 ডিগ্রি কার্বন আয়ন, এবং আমরা জানি 1 ডিগ্রি কার্বন আয়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি কার্বন আয়ন। ফলে এই কার্বন আয়নটা প্রিডমিনেন্টলি তৈরি হবে এবং এ অ্যাটাক করে NMe2 বেরিয়ে যাবে, ফলে আমার আলটিমেটলি টার্মিনাল অ্যালকিন যে সেই আমার মেজর প্রোডাক্ট। টার্মিনাল অ্যালকিনটাই হবে কি আমার, বা যেটাকে আমরা বলবো হফম্যান প্রোডাক্ট, সেটাই হবে কি আমার মেজর প্রোডাক্ট। তাহলে আমরা দেখতে পেলাম কি না, লিভিং গ্রুপ যদি ভালো হয় তাহলে নরমাল ইটু রিঅ্যাকশনের মধ্যে সেটজেড প্রোডাক্ট বা মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটাই হবে গিয়ে মেজর প্রোডাক্ট। কেন সেটা আমরা ব্যাখ্যা করলাম যে তার করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল হবে, সেইটা আমরা বুঝে ফেললাম। আর যদি লিভিং গ্রুপটা ব্যাড হয় তাহলে রিঅ্যাকশন উইল গো ভায়া দা ফরমেশন অফ মোর স্টেবল কার্বন আয়ন। অবভিয়াসলি এই দুটো ক্ষেত্রেই একাধিক বিটা পজিশন আছে বা একাধিক বিটা হাইড্রোজেন আছে বলেই আমরা এই কথাগুলো বলতে পারছি। একাধিক বিটা পজিশন যদি না থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই। তাহলে এই কেসটা আমাদের দাঁড়ালো। তো এবারে এই যে লিভিং গ্রুপ যে চার্জড, এটা মানে চার্জ লিভিং গ্রুপ মানেই ব্যাড লিভিং গ্রুপ,
আর আনচার্জ লিভিং গ্রুপ মানে ব্যাড লিভিং গ্রুপ নয়, এরকম কিন্তু কোনো কারণ নেই। আমরা পরে এক্সাম্পল দেবো নিউট্রাল লিভিং গ্রুপও কিন্তু ব্যাড লিভিং গ্রুপ হতে পারে, এবং ব্যাড লিভিং গ্রুপ মানেই যে হফম্যান প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট, মানে সেটা কিন্তু ট্রু, সে এক্সাম্পলও আমরা দেবো। তাহলে আমরা যদি এটাকে সামারি করি, CH3 CH2 CHY CH3, তাহলে এখান থেকে আমার দেখ আমি এটাকে OET মাইনাস দিয়ে ট্রিট করছি। দুটো প্রোডাক্টের কথা বলি, এইটা হচ্ছে কি আমার ভেতরের প্রোডাক্ট মানে সেট জেড, আর এইটা হচ্ছে কি আমার হফম্যান প্রোডাক্ট। যখন Y S Me2+ এরকম একটা লিভিং গ্রুপ, এটাও ব্যাড লিভিং গ্রুপ, তখন দুটো প্রোডাক্টের রেশিও দেখ, এটা 26%, এটা 74%, মানে হফম্যানটাই মেজর। যখন Y NMe3+, তখন এটা 5%, এটা 95%। এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, কোনোভাবেই কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শুধু তাই নয়, যখন Y F, এই যে নিউট্রাল, F ব্যাড লিভিং গ্রুপ কিন্তু আনচার্জ নিউট্রাল, তখনও কিন্তু একই কথা, রিঅ্যাকশন গোজ ভায়া দা ফরমেশন অফ মোর স্টেবল কার্বন আয়ন, এবং হফম্যান প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট, এটা হয় 15%, এটা হয় 85%। তাহলে এদের সবার ক্ষেত্রেই কিন্তু হফম্যান প্রোডাক্ট বা টার্মিনাল অ্যালকিন, যেটা কিনা আবারও বলছি বারবার একই কথা, মোর স্টেবল কার্বন আয়নের ফরমেশনের থ্রু দিয়ে হয়, সেটাই মেজর প্রোডাক্ট। ফাইনালি একটা এরকম ইন্টারেস্টিং एग्जांपल দেখ, CH3 CH2N CH2 CH2 CH3 CH3 CH3+, এরকম একটা মলিকিউলকে ইথক্সাইড মাইনাস দিয়ে ট্রিট করা হচ্ছে। এই রকমই एग्जांपल আমরা পরে আসব। তখন কি হবে দেখ, মেন অ্যালকিন চেইন যদি এটা হয়, মেন অ্যালকিন চেইন যদি এটাকে ধরি, তাহলে এই পুরোটা আমার লিভিং গ্রুপ, এই পুরোটা তখন কি হবে, যে আমার লিভিং গ্রুপ, কারণ লিভিং গ্রুপ NMe3+ বলেছি, এটাকে NR3+ ও তো বলতে পারি, মিথাইলের জায়গায় অন্য অ্যালকিল গ্রুপ, এখানে কে আছে, দুটো মিথাইল একটা ইথাইল, ইট ক্যান সার্ভ এজ এ লিভিং গ্রুপ। তাহলে এই লিভিং গ্রুপের সাপেক্ষে এটা আলফা এটা বিটা, তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ মানে এটা একটা ব্যাড লিভিং গ্রুপ, রিঅ্যাকশন উইল go via the formation of more stable carbanion। তাহলে যে কার্বন আয়নটা তৈরি হবে সেটা এরকম ETN CH3 CH3+ CH2 CH CH3, এইটা আবার দেখ এরকমইও তো হতে পারে, এই কার্বন চেনটা মেইন চেন আর এইটা লিভিং গ্রুপ, এটা মেইন চেন, এই দিকটা কি আমার লিভিং গ্রুপ। তাহলে তখন এইটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, তাহলে তখন কার্বন আয়ন তৈরি হবে CH2 CH2N CH3 CH3, এটা N প্রোপাইল গ্রুপ, এই প্লাস চার্জ। তাহলে কোনটা তৈরি হবে, কেমিস্ট্রি তার নিজের নিয়ম মানবে, এটা একটা 2 ডিগ্রি কার্বন আয়ন, এটা একটা 1 ডিগ্রি কার্বন আয়ন, এটাই মোর স্টেবল, ফলে রিঅ্যাকশন উইল গো ভায়া দা ফরমেশন অফ মোর স্টেবল কার্বন আয়ন, ফলে এইটাই তৈরি হবে, এবং এইটা অ্যাটাক করলো, এই বেরোবে ইথিলিন CH2 এটাই হবে মেন প্রোডাক্ট, আর কে বেরোবে CH3N CH3, এই প্রোপাইল। তাহলে কি মজার বক্তব্য দেখ, কি সুন্দর আমরা
এক্সাম্পল নিয়ে কিভাবে আমরা বোঝাতে পারছি। বেশ, এইটা একটা গল্প গেল। আরেকটা গল্প যেটা আমরা আগে অলরেডি পড়েছি, সেটাকে আবার একটু আমাদের এস্টাবলিশ করতে হবে। কি সেটা? তাহলে আমরা কি পড়ছি? ডিফারেন্ট কেসে কোথায় হফম্যান কোথায় সেটজের প্রোডাক্ট প্রিডমিনেন্ট হবে সেই নিয়ে আমরা একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করছি। এবারে দেখ, লিভিং গ্রুপ গুড, কিন্তু বেসের সাইজ যদি ভ্যারি করে তখন কিন্তু আমরা অলরেডি বলেছি রিঅ্যাকশন উইল গো ভায়া দা অ্যাবস্ট্রাকশন অফ লেস হিন্ডার্ড বিটা হাইড্রোজেন। মাল্টিপল বিটা হাইড্রোজেনের মধ্যে যে হাইড্রোজেনটা লেস হিন্ডার্ড সেইটাকে খেয়ে নিয়ে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটাই মোর স্টেবল। ওখানে কিন্তু কার্বন আয়ন দিয়ে হবে না, নরমাল ভাবে মানে যেমন ভাবে অ্যালকিন তৈরি হয়ে মানে ইনসিপিয়েন্ট অ্যালকিনের থ্রু দিয়ে যায় রিঅ্যাকশনটা সেভাবেই হবে, কিন্তু বেস কি করবে না লেস হিন্ডার্ড বিটা হাইড্রোজেনকে খেয়ে নিয়েই যাবে। এক্সাম্পল CH3 CBr CH3 CH2 CH3 এরকম একটা কম্পাউন্ড আছে। এই কম্পাউন্ডের ব্রোমিন গুড লিভিং গ্রুপ, এইটা আলফা, এটা বিটা, এটা বিটা, এটাও বিটা, একই জিনিস, যে কোনো পার্থক্য নেই। তাহলে আমি যদি এটাকে বেস দিয়ে বেস লিখলাম, তাহলে CH2 H CH Br CH3 CH CH3। আমি কি বলতে পারি এই হাইড্রোজেনটা লেস হিন্ডার্ড আর এই হাইড্রোজেনটা হবে মোর হিন্ডার্ড, স্টেরিক্যালি মোর হিন্ডার্ড। তাহলে দুটো প্রোডাক্ট এই হাইড্রোজেনটাকে খেয়ে নিলে এই প্রোডাক্টটা হবে CH2, এটার H নেই, CH2 ডবল বন্ড CH3 CH2 CH3, এইটা একটা প্রোডাক্ট হুইচ ইজ টার্মিনাল অ্যালকিন বা হুইচ ইজ হফম্যান প্রোডাক্ট, যে কিনা হফম্যান প্রোডাক্ট। আর ওপাশটা দিয়ে যদি খেয়ে যায় তৈরি হবে CH3C, এই CH3 ডবল বন্ড CH3, এটাই তখন হবে সেট যে প্রোডাক্ট। বেশ, তাহলে এবারে দেখি যে বেসের সাইজ ভ্যারি করলে কিভাবে হফম্যান প্রোডাক্ট মানে টার্মিনাল অ্যালকিনটা কিভাবে প্রিডমিনেন্ট হচ্ছে। দেখ, তাহলে যখন কিনা বেসটা OET মাইনাস কি লিখছি পার্সেন্টেজ অফ হফম্যান প্রোডাক্ট, পার্সেন্টেজ অফ হফম্যান প্রোডাক্ট বা যেটা কি টার্মিনাল অ্যালকিন। এই রিঅ্যাকশন কিন্তু নরমাল E2 রিঅ্যাকশন মানে ট্রানজিশন স্টেটে অ্যালকিন ক্যারেক্টারই আসবে। যখন ইথক্সাইড তখন এটা মাত্র 30%, তার মানে মেজরটাকে সেট জেব, ইথক্সাইড একটা নরমাল বেস। কিন্তু যখন এটা টারসিয়ারি বিটক্সাইড OCMe3 যখন টারসিয়ারি বিটক্সাইড তখন এটা হয় 72%। বেসটা যখন আরেকটু স্টেরিক্যালি হিন্ডার O -Me এটা ET তখন এটা হয়ে যায় 77%, আরো হফম্যান প্রোডাক্টটা বেড়ে গেল। আর যখন এটা হয় ET O- তখন আরেকটু বেড়ে হয়েছে 78%। তার মানে দেখ, বেসের সাইজ যত বাড়ছে তত আমার হফম্যানের পার্সেন্টেজ বাড়ছে, বিকজ মোর স্টেরিক্যালি হিন্ডার্ড বেস উইল অ্যাবস্ট্রাক্ট লেস হিন্ডার্ড হাইড্রোজেন, লেস হিন্ডার্ড বিটা হাইড্রোজেনকে খেয়ে নিয়ে E2 রিঅ্যাকশনটা করতে চাইবে। এইটাই তাহলে আমাদের আপাতত বক্তব্য গেল যে আমাদের E2 রিঅ্যাকশনের
ওরিয়েন্টেশনের সঙ্গে রিঅ্যাক্টিভিটির কি আমাদের রিলেশনশিপ সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। বেশ, এই পর্যন্ত একটা পার্ট। নেক্সট যে পার্টটার মধ্যে আমরা আজকে ঢুকবো সেই পার্টটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যাহা কিছু ইটু রিঅ্যাকশন পড়েছি তার মধ্যে মেজর ইটু সবই প্রায় বলতে গেলে ডিহাইড্রোহ্যালোজিনেশন, মানে বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, মানে ওটা কমন আর একটা লিভিং গ্রুপ ছিল। তার মানে আমাদের এই CClH, দিস ওয়াজ আওয়ার কমন নেচার অফ দা সাবস্ট্রেট। এই এলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছিল হ্যালোজেন, আর কোথাও দেখেছি Me3+ বা Me2+, এই ধরনের আমরা দেখেছি। এবারে তাহলে যখন বেরোচ্ছে মাইনাস হাইড্রোজেন ব্রোমাইড H আর Br, তখন সেই রিঅ্যাকশনকে আমরা বলবো ডিহাইড্রোহ্যালোজিনেশন, ডিহাইড্রোহ্যালোজিনেশন। এখন আমরা দেখব যদি এরকমই থাকে, এরকমও রিঅ্যাকশন হয়, এটাও X এটাও X, পাশাপাশি দুটো হাইড্রোজেনে পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন আছে। কি আছে? দুটো হ্যালোজেন আছে। এই কন্ডিশনে যদি X2 এখান থেকে বেরিয়ে যায় তখনও কিন্তু কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হতে পারে। তাহলে এই রিঅ্যাকশনে পাশাপাশি আলফা বিটা বা 1-2 পজিশন থেকে দুটো হ্যালোজেন একসাথে বেরোবে। অবভিয়াসলি একটা বেরোবে X+, একটা বেরোবে X-, মিলিয়ে তারা X2 হিসাবে বেরিয়ে যাবে। যেমন বেরিয়ে গেলে কার্বনের মধ্যে ডবল বন্ড পড়বে। এটাকে আমরা বলবো আদার টাইপ অফ 1-2 এলিমিনেশন রিঅ্যাকশন, মানে 1-2 এলিমিনেশন। এটাও একটা বিটা এলিমিনেশন, কারণ দুটো গ্রুপ একে অপরের যেমন সাপেক্ষে বিটা পজিশনে আছে। এখন এই রিঅ্যাকশনের রিয়েজেন্টকে হয় I- অর জিঙ্ক মিথানল, উচ্চ মাধ্যমিকে কিন্তু তোরা এটা পড়েছিস, হয় I- বা হচ্ছে জিঙ্ক মিথানল, এবং এক্সটা পার্টিকুলারলি হয় ব্রোমিন, মানে 1-2 পজিশনে ব্রোমিন, তাকে বলা হয় ভিসিনাল ডাইব্রোমাইড। এই কথাটা ভিসিনাল, আর হচ্ছে গিয়ে কথাটা আসবে জেমিনাল। পাশাপাশি দুটো কার্বনে যখন একই গ্রুপ আছে, তখন তাদের বলা হবে ভিসিনাল পজিশন। আর যদি একই কার্বনে দুটো গ্রুপ থাকে তখন তাদের বলা হবে জেমিনাল ডাইব্রোমাইড। তাহলে যদি এরকমই দুটো ভিসিনাল ডাইব্রোমাইড হয়, এই বিআর রিঅ্যাকশনের মেকানিজম হচ্ছে I- এই বিআরে অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো, এই বিআরটা বেরিয়ে গেল, সো ইউ অবটেন C++C। বা একই রকম ভাবে যদি জিঙ্ক মিথানল দিয়ে আমরা করি, এই বিআর এই জিঙ্কের লোন পেয়ারটা ব্রোমিনে অ্যাটাক করলো, এই অ্যাটাক করলো, এই বিআরটা বেরিয়ে গেল, উই অবটেন C++C প্লাস ZnBr2, এই আমাদের পেয়ে গেল। তাহলে এই দুটো রিয়েজেন্ট দিয়ে একই রকমই হয়, সামান্য একটু পার্থক্য আছে এই দুটো রিয়েজেন্টের মধ্যে, সেটা আমরা একটু পরের দিকে আসছি। তাহলে প্রথমে কি না আমরা বুঝবো এই রিঅ্যাকশনের মেকানিজম, এটাও অতি অবশ্যই অ্যান্টি এলিমিনেশন, মানে স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট of 2 bromine during this type of elimination must be anti। আমরা एग्जांपल নেই
CH3 CHBr CH3 CHBr বা এটাকে CD করতে পারিস CDBr CDBr CH3 এই রকম একটা মলিকুল নেওয়া হলো একে NaI দিয়ে ট্রিট করা হবে কি হবে তাহলে একই রকমই বক্তব্য এই মলিকুল মানে দুটো কাইরাল সেন্টার আছে সিমেট্রিক্যাল বলে তাহলে কি হবে কটা স্টিরিওআইসোমার হবে না তিনটে একটা হবে মেসো কম্পাউন্ড আর দুটো হবে অপটিক্যালি অ্যাক্টিভ ডিএল পেয়ার তাহলে প্রথমে যদি আমরা এই মেসো কম্পাউন্ড BrD একে নিয়ে যদি বলি তাহলে এটা মেসো কম্পাউন্ড বা এটাকে বলবো দিস ইজ দা এরাইথ্রোআইসোমার বা বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ভ্যারাইটি এরকম ভাবে কিন্তু ডাকা হয় অন্যটাকে বলবো অ্যাক্টিভ ভ্যারাইটি এটাকে বলা হবে ইনঅ্যাক্টিভ ভ্যারাইটি একে যদি NaI দিয়ে ট্রিট করা হয় তাহলে কেউ এটাকে সহর্সে করতে পারিস কেউ এটাকে নিউম্যানে করতে পারিস আমি যদি নিউম্যানে দেখাই তাহলে এই CH3Br এখানে D এই CH3 এই Br এই D এটা এবারে আমাকে কি করতে হবে অ্যান্টিতে আনতে হবে এই Brটাকে ঘুরিয়ে এই নিয়ে এলাম CH3 এখানে D এখানে ব্যাক কার্বনের এই ব্রোমিনটাকে ঘুরিয়ে এখানে আনলাম D এখানে CH3 এখানে এই আমার অ্যান্টি কনফর্মারটা হয়ে গেল I মাইনাস অ্যাটাক করলো এই অ্যাটাক করলো এই বেরিয়ে গেল যে প্রোডাক্টটা পাওয়া গেল সেটা কি এই D এই CH3 ব্যাক কার্বনের D এই CH3 এটাকে টেনে স্ট্রেচ করে দে কি পাবি CH3D ডবল বন্ড DCH3 এটা কি অ্যালকিন না এটা ট্রান্স অ্যালকিন বা এটা ই অ্যালকিন যেভাবে বলতে পারিস ট্রান্স বা এটা ই অ্যালকিন এবারে ঠান্ডা মাথাতে বারবার যে কথাটা বলছি স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে নিজেকেই প্রশ্ন করতে হবে যে আমি যে প্রোডাক্টটা পেলাম সেটা ঠিকঠাক হলো কি হলো না আমরা কি বলেছি যে ফিশার প্রজেকশনে একটা মলিকুল এক্লিপসড কনফর্মারকে রিপ্রেজেন্ট করে তার মানেটা কি দাঁড়ালো এই মিথাইল যদি এক্লিপসড হয় এক্লিপসড তাহলে এই ব্রোমিন হবে এক্লিপসড ঠিক উল্টোটা তার মানে আমরা এই কমেন্টটা করব এই দুটো মিথাইল যদি সিন হয় তাহলে এই ব্রোমিন হবে সিন যদি এই দুটো মিথাইল অ্যান্টি হয় তাহলে এই দুটো ব্রোমিন হবে অ্যান্টি এই কথাগুলো বারবার আসবে এগুলোকে বুঝতে হবে জোর করে হলেও আস্তে আস্তে বুঝতে হবে তাহলে যদি এই দুটো মিথাইল অ্যান্টি হয় এই দুটো ব্রোমিন হবে অ্যান্টি তাহলে এই দুটো ব্রোমিন অ্যান্টি পজিশনে হয়েই বেরিয়েছে তার মানে এরা অ্যান্টি মানে মিথাইল অ্যান্টি হবে দেখ এরা অ্যান্টি হয়ে বেরিয়েছে তার মানে যে প্রোডাক্টটা পেলাম মিথাইল অ্যান্টিতে আছে উল্টো দিকে আছে তার মানে আমার প্রোডাক্ট ড্র করাটা ঠিক হয়েছে সেফ আমি ঠিকঠাকই ড্র করেছি তোরা কি করবি তাহলে এটা আমি মেসো ভ্যারাইটি বা আমি ইনঅ্যাক্টিভ বা আমি যেমন এরাইথ্রোআইসোমার নিয়ে করেছি তোরা ঠিক থ্রিওআইসোমার নিয়ে করবি এবং নিউম্যান এবং সহর্স দুটোতেই প্র্যাকটিস করবি নিউম্যান এবং সহর্স দুটোতেই প্র্যাকটিস করবি নেক্সট আমরা কি পড়ব না আমাদের একটা এবারে আচ্ছা কেউ হয়তো ভাবছিস যে জিঙ্ক দিয়ে কি মেকানিজম একই মেকানিজম তাহলে জিঙ্ক মিথানলের সঙ্গে সোডিয়াম আয়োডাইড এই রিয়েজেন্টের পার্থক্যটা কোথায় পার্থক্যটা আছে সেইটা একটু জানতে হবে দেয় পরীক্ষায় কি ভালো করে শুনে রাখ মাথায় ঢোকা সোডিয়াম আয়োডাইড মেডিয়েটেড ডিব্রোমিনেশন এই রিঅ্যাকশনটা কি আমরা বলবো ডিব্রোমিনেশন সোডিয়াম আয়োডাইড মেডিয়েটেড এই ডিব্রোমিনেশন রিঅ্যাকশনটা স্টিরিও স্পেসিফিক কিন্তু
জিঙ্ক মিথানল দিয়ে হয় সেটা স্টিরিও সিলেক্টিভ। এই কথাটা একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। তার মানেটা কি? তার মানেটা দেখ, আমরা এক্ষুনি যে এক্সাম্পলটা নিয়ে করলাম, ধর CH3 BrD, এটা আমার এরাইথ্রো আইসোমার ছিল, এখানে NaI দিয়েছিলাম, দিলে কি পেয়েছিলাম? CH3D ডবল বন্ড DCH3 ই অ্যালকিন পেয়েছিলাম। সিমিলারলি আমি এটা করলেই তোরা পেয়ে যাবি, যদি এটা থ্রিও আইসোমার হয় তখন করলে ঠিক উল্টো প্রোডাক্ট, এই CH3D জেড অ্যালকিন পাবে NaI। তাহলে এরাইথ্রো থেকে যতটা প্রোডাক্ট পাবো পুরোটাই অ্যালকিন 100%। থ্রিও থেকে NaI দিলে যতটা প্রোডাক্ট পাবো পুরোটাই কিন্তু এরকমই জেড অ্যালকিন। এখান থেকে এই স্টিরিওআইসোমারটা, এখান থেকে এই স্টিরিওআইসোমারটা, তাহলে দুটো ডিফারেন্ট স্টিরিওআইসোমারিক রিঅ্যাকট্যান্ট will lead to two different stereoisomeric product in 100% yield। মানে এটা একটাই তৈরি হবে, যতটা হবে এটাই, এটা যতটা হবে এটাই, এখানে সামান্যতম ই অ্যালকিন তৈরি হবে না, এইখানে সামান্যতম জেড অ্যালকিন তৈরি হবে না। এই জন্য এই রিঅ্যাকশনটাকে বলবো আমরা স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন। কিন্তু সেম রিঅ্যাকশনটাকে যদি জিঙ্ক মিথানল দিয়ে করা হয় তখন ই অ্যালকিনটা হতো গিয়ে মেজর প্রোডাক্ট, এর সঙ্গে সামান্যতম জেড অ্যালকিনও তৈরি হতো, সামান্যতম, সেটা হতো মাইনর প্রোডাক্ট। সেই জন্য এই রিঅ্যাকশনটাকে বলা হবে স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশন। খুব অসাধারণ একটা এক্সাম্পল দেখ, দিলে সেইটা পুরোপুরি কমপ্লিট হবে। এইরকমই একটা মলিকুল, এইখানে বিআর আছে, 1-ব্রোমোসাইক্লোহেক্সিন। এই মলিকুলটার উপরে ব্রোমিন স্টার রেডিও লেভেল ব্রোমিন দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে। তোরা উচ্চ মাধ্যমিকে শিখেছিস বা থার্ড সেমিস্টারে ডিটেলস পড়বি, এখন এটুকু জেনে নে, কোনো একটা অ্যালকিনে যদি ব্রোমিন দেওয়া হয় Br2 ব্রোমিন মলিকুল, তখন অ্যালকিনের পাই বন্ডে ব্রোমিন অ্যাড হয়, এটাকে বলা হয় গিয়ে তোর addition reaction, and that they added in a anti manner, anti manner এ অ্যাড হয়, এই দুটো ব্রোমিন অ্যান্টি ম্যানারে কি হয় না গিয়ে তোর অ্যাড হয়। তাহলে এই ডবল বন্ডে রেডিও লেভেল ব্রোমিন যদি আমি দেই তাহলে কি প্রোডাক্ট আমি পেতে পারি? এই বিআর রেডিও লেভেল, আগে ব্রোমিনটাকে দিয়ে দিই, আর এখানে আরেকটা নন রেডিও লেভেল নর্মাল ব্রোমিন ছিল। কেউ এটা না বলে বলতে পারিস যে স্যার এইখানে মানে এরকম কেউ ড্র করতে পারিস, সেটাও কোনো সমস্যা নেই। এই বিআর স্টার আগে এই রেডিও লেভেল ব্রোমিনটা অ্যান্টি ম্যানারে অ্যাড করে নেই, এবারে নন রেডিও লেভেল এই বিআরটাকে দিয়ে দিই, দুটোই ইকুয়াল অ্যামাউন্টে, যে কোনো প্রবলেম নেই। এবারে এই প্রোডাক্টটা যেই তৈরি হয়ে গেল, একে যদি আমি NaI দিয়ে ট্রিট করি, বুঝে নে কি হবে ব্যাপারটা। NaI কি করবে না ডিব্রোমিনেশন করবে, ডিব্রোমিনেশন, ভালো করে শোন, ডিব্রোমিনেশন যদি I মাইনাসটা যদি এই ব্রোমিনে অ্যাটাক করে, এর অ্যান্টি ব্রোমিন এইটা আছে, কারণ ডিব্রোমিনেশনের জন্য অ্যান্টি স্টিরিওকেমিস্ট্রি প্রয়োজন। তাহলে I মাইনাসটা এই ব্রোমিনে অ্যাটাক করলে এই ব্রোমিনটা বেরোবে, মানে রেডিও লেভেল ব্রোমিনে অ্যাটাক করলে অন্য দিক থেকে রেডিও লেভেল ব্রোমিনটাই বেরোবে, ফলে এই প্রোডাক্টটা পাওয়া যাবে। যদি I মাইনাস অন্য ব্রোমিনটা
ব্রোমিনটাতে অ্যাটাক করত, মানে নন রেডিও লেভেলড ব্রোমিনে যদি অ্যাটাক করত, ভালো করে বুঝে নে, I মাইনাস যদি এখানে অ্যাটাক করত, তাহলে এখানে এর কোনো অ্যান্টি ব্রোমিন নেই, রিঅ্যাকশন যাবে না। I মাইনাস যদি এখানে এই ব্রোমিনে অ্যাটাক করত, যে কিনা রেডিও লেভেল ব্রোমিন, তাহলে তার অ্যান্টি ব্রোমিন এইটা আছে, তাহলে এটাও বেরোলে তখনও এই প্রোডাক্টটাই পাওয়া যাবে। তাহলে দেখ, এই কম্পাউন্ডের উপরে এটাকে অ্যাড করে আবার যদি NaI দেই, এই কম্পাউন্ডটাই ফেরত আসছে, কারণ রিঅ্যাকশনটা 100% স্টিরিও স্পেসিফিক। কিন্তু এই মলিকুলটার উপরে যদি জিঙ্ক মিথানল দেই, তখন এই মলিকুলটা এই যে নন রেডিও লেভেলড ওয়ালা এই প্রোডাক্টের সঙ্গে অল্প একটু, এটা 90%, এটা 10%, এই প্রোডাক্টটা কি মেকানিজমে তৈরি হচ্ছে সেটা কেউ জানে না, কিন্তু এটা অল্প একটু পরিমাণে পাওয়া যাচ্ছে। সেই জন্য এইটাকে বলা হচ্ছে কি না, এটা আমার স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশন। তাহলে NaI দিয়ে রিঅ্যাকশনটা হলো স্টিরিও স্পেসিফিক, জিঙ্ক মিথানল দিয়ে রিঅ্যাকশনটা হলো স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশন। ঠান্ডা মাথায় একটু বুঝবি, বারবার একটু বোঝার চেষ্টা করবি, ঠিক ক্লিয়ার হয়ে যাবে এই পার্টিকুলার ব্যাপারটা। আচ্ছা, এইখানে দেখ আর একটা জিনিস আমরা আজকে একটু পড়ব। এই যে ডিব্রোমিনেশন যখন আমরা পড়ছি, তাহলে আমরা একটা সাবস্ট্রেট নিয়ে ডিব্রোমিনেশনের রিঅ্যাকশনের एग्जांपल আমরা পড়লাম। সাবস্ট্রেটটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে কি হবে দেখ। কি আমরা দেখলাম যে CH3 CDBr CDBr CH3 একে NaI দিয়ে রিঅ্যাকশন করে কি হয় আমরা দেখলাম। কিন্তু যদি এরকমই হয় হাইড্রোজেন CDBr CDBr হাইড্রোজেন, এরকমই মলিকুল, মিথাইলের বদলে এখানে আছে হাইড্রোজেন, তাকে যদি NaI দেই কি হবে? তাহলে দেখ এই ব্যাপারটা বুঝে নে, সাবস্ট্রেটটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই মলিকুলটাও একই রকমই, এরও মেসো ভ্যারাইটি আছে, এরও অ্যাক্টিভ ভ্যারাইটি আছে। আমি এর যদি একটা অ্যাক্টিভ ভ্যারাইটি নিয়ে কথা বলি, মনে কর DD এই BrH Br, তাহলে এটাকে বলবো থিও ভ্যারাইটি বা বলবো এটা একটা অ্যাক্টিভ ভ্যারাইটি। একে NaI দিলে কি হবে? এই মলিকুলটাকে উপরের মলিকুলের সঙ্গে নিচের মলিকুলের একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এখানে এই ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচড, সেই কার্বনটা একটা 2 ডিগ্রি কার্বন, মানে এই সাবস্ট্রেটটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। ভালো করে কথাটা শুনে নিন, ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচড, দ্যাট কার্বন ইজ সেকেন্ডারি কার্বন, সো দ্য সাবস্ট্রেট উইল বি কল্ড সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। কিন্তু এই সাবস্ট্রেটে ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচড সেটা 1 ডিগ্রি, ফলে এটাকে বলবো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এটাকে বলা হবে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এখন সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড আর প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কি না, প্রাইমারি অ্যালকিল হ্যালাইডস আর এক্সেপশনালি গুড সাবস্ট্রেট ফর SN2 রিঅ্যাকশন। ভালো করে বুঝে নিন, প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের পেছনে স্টেরিক ক্রাউডিংটা এত কম থাকে, সো দে আর ভেরি গুড সাবস্ট্রেট, দে আর ভেরি গুড সাবস্ট্রেট ফর SN2 রিঅ্যাকশন। ফলে এইখানে কি হবে, ব্রোমিন গুড লিভিং গ্রুপ, I মাইনাস গুড নিউক্লিওফাইল, এই রিঅ্যাকশনের প্রথমেই এইখানে যেমন প্রথমেই হচ্ছিল ডিব্রোমিনেশন,
কিন্তু এখানে প্রথমে একটা SN2 বিক্রিয়া হবে। SN2 বিক্রিয়া কি রকম না আমি নিউম্যানে ড্র করি, আমার সুবিধা DHBr, এখানে D, এখানে Br, এখানে H, এখানে H। আমি যে কোনো একটা হয় ফ্রন্ট কার্বন বা ব্যাক কার্বন, যে কোনো একটা কার্বনে I মাইনাস দিয়ে অ্যাটাক করাবো। তার আগে কি করাবো, পুরো মলিকুলটাকে আমি একটু ঘুরিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। এই Br এখানে নিয়ে এলাম, D এখানে, Hটা এখানে, এখানে হাইড্রোজেন, এখানটাতে তাহলে ডয়টোরিয়াম, এখানে Br। এই পুরো মলিকুলটাকে ফ্রন্ট কার্বন ব্যাক কার্বন দুটোকেই একটু ঘুরিয়ে নিলাম। I মাইনাস মনে করো আমি ফ্রন্ট কার্বনে অ্যাটাক করাচ্ছি, SN2 অন ফ্রন্ট কার্বন। তাহলে ফ্রন্ট কার্বনে SN2 করলে ফ্রন্ট কার্বনের কি হবে, ইনভার্সন। তাহলে ফ্রন্ট কার্বনের যে প্রোডাক্টটা তৈরি হবে তার I ওপরে HD ইনভার্সন হয়ে গেল। আর কি হবে, বাকি যেখানে যা ছিল তাই, এই H, এই D, এই Br, এইটা তৈরি হয়। এবারে কি হবে, এবারে ব্যাক কার্বনটাকে চেঞ্জ কর, ব্যাক কার্বনটাকে চেঞ্জ করে I এর অ্যান্টিতে নিয়ে আয়, এই DH, ব্যাক কার্বনের ব্রোমিনটা এখানে নিয়ে এলে, হাইড্রোজেন এখানে, ডয়টোরিয়াম এখানে। এরপরে আবার কি হবে, ডি হ্যালোজিনেশন। এবারে একই রকমই I তে অ্যাটাক করবে, এটা এই অ্যাটাক করলো, Br বেরিয়ে গেল। তাহলে যে প্রোডাক্টটা আসবে কি সেটা, এই DH, এই HD, তার মানে DH ডবল বন্ড HD, এটা একটা ই অ্যালকিন, এটা একটা ই অ্যালকিন। তো দেখ আমাদের এক্সপেকটেশনটা কি ছিল, এই যে থ্রিও আইসোমারটা যদি ডাইরেক্ট থ্রিও আইসোমারটা এই যে Br H Br এ যদি ডাইরেক্ট I মাইনাস মিডিয়েটেড ডিব্রোমিনেশন করতো অ্যান্টি ম্যানারে, তাহলে এই ব্রোমিন যদি অ্যান্টি হয়, ডি মাস্ট বি সিন। তোরা করলেই দেখতে পাবি এই প্রোডাক্টটা আসবে। যদি ডাইরেক্ট হতো, ইফ তাহলে এটা কি না জেড অ্যালকিন। যদি ডাইরেক্ট ডিব্রোমিনেশন হতো তাহলে এই প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল, কিন্তু এটা তৈরি হয় না। কি তৈরি হয় না, ই অ্যালকিনটাই তৈরি হয়। তাহলে ই অ্যালকিন তৈরি হতে গেলে প্রথম স্টেপে SN2 ইনভার্সন ফলোড বাই ডিহ্যালোজিনেশন। কি ইন্টারেস্টিং দেখ, তাহলে মিথাইল থাকলে কেন হচ্ছিল না, এটা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড বলে এখানে SN2 অতটা সাসেপ্টেবল নয়, কিন্তু এই মলিকুলটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বলে ডিউরিং ডিব্রোমিনেশন এট ফার্স্ট স্টেপ SN2 রিঅ্যাকশন হয়ে যায়। যে কোনো একটা সেন্টারে প্রথমে I মাইনাস অ্যাটাক করাবি, ব্রোমিন বের করাবি। যে সেন্টারে I মাইনাস অ্যাটাক করবে সেই সেন্টারে ইনভার্সন হবে। তারপরে কি করবি, কনফরমেশনটাকে আবার চেঞ্জ করবি, ফ্রন্ট কার্বন ব্যাক কার্বনে I এবং Br শুড বি অ্যান্টি, I মাইনাস I তে অ্যাটাক করবে, Br এ নয়, I মাইনাস I তে অ্যাটাক করবে, এই Brটা বেরিয়ে গেল, এটা E2 রিঅ্যাকশন, যে প্রোডাক্টটা আসার সেইটা চলে গেল। তাহলে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আজ তোরা তাহলে একটা এই কম্পাউন্ডের মেসো কম্পাউন্ড নিয়ে এরকমই NaI দিয়ে কি হবে সেটা প্র্যাকটিস করবি, মেসো দিয়ে কি হবে প্র্যাকটিস করবি। তাহলে আজকের ক্লাসটাকে যদি আমরা সামারি করি, কি পড়লাম আমরা, প্রথমে তোর ওরিয়েন্টেশন ভার্সাস রিঅ্যাক্টিভিটি পড়লাম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকলে
গুড লিভিং গ্রুপ মানে যত হবে E2 রিঅ্যাকশনের রেট তত বাড়বে। যদি গুড লিভিং গ্রুপ হয়, মাল্টিপল বিটা হাইড্রোজেন থাকলে সেট জেপ এবং হফম্যান প্রোডাক্টের মধ্যে সেট জেপটাই প্রিডমিনেন্ট হবে, বিকজ ট্রানজিশন স্টেটে অ্যালকিনি ক্যারেক্টার ডেভেলপ করে, ও ফলে ওই টিএসটা মোর স্টেবল হবে, বিকজ মোর নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। যদি লিভিং গ্রুপটা ব্যাড হয়, রিঅ্যাকশন গোস ভায়া দা ফরমেশন অফ মোর স্টেবল কার্ব অ্যানায়ন, তখন অবশ্যই হফম্যান প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট। ব্যাড লিভিং গ্রুপ মানে 4 স্পিসিস ওয়ালা N-Me3+ হতে পারে, S-Me2 হতে পারে, বা ফ্লুরাইডও হতে পারে। নেক্সট আমরা কি পড়লাম? আদার টাইপ অফ 1,2। আদার টাইপ অফ 1,2 মানে ডিব্রোমিনেশন কি দিয়ে হয়? NaI দিয়ে হতে পারে বা জিঙ্ক মিথানল দিয়ে হতে পারে। NaI আর জিঙ্ক মিথানল দিয়ে করলে অ্যান্টি ম্যানারেই হয়, স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট অ্যান্টি। শুধু একটু কি পার্থক্য? NaI দিয়ে রিঅ্যাকশনটা স্টিরিও স্পেসিফিক, জিঙ্ক মিথানল দিয়ে রিঅ্যাকশনটা স্টিরিও সিলেক্টিভ, এইটা। আর লাস্টে কি পড়লাম? যদি সাবস্ট্রেটটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয়, তখন ডিউরিং ডিব্রোমিনেশন ফার্স্ট স্টেপে কিন্তু SN2 হয়, SN2 ফলোড বাই E2। তাহলে দুবার স্টিরিও, মাঝে একবার স্টিরিওকেমিস্ট্রিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই পর্যন্তই থাকবে।